ওরা জয় শ্রীরাম করছিল ওদের ওদের মধ্যে। বলছে তোদের গরু খাওয়া বন্ধ করিস, সবে তোদের এক এক করে সব মেরে দেবো। ঘুরতে যায় মৌখালি ব্রিজের ওখানে, গিয়ে ওখানে বৃদ্ধাশ্রমের ওখানে গিয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পরে একটা ছেলে ছুটে আসে, এসে বলে তোর বাড়ি কোথায়? আমি বললাম জীবনতলা। বললো তোর নাম কি? রাজিবুল মোল্লা। বলার পরেই ওদের বাবার নাম কি? মোজাফফর মোল্লা। বলার পরেই আমাকে এখানে একটা মারলো, তুই তো জিয়াদির বাচ্চা, তুই তো বাংলাদেশি বলেই আমাকে মেরে আমাকে গাড়ির থেকে চাবি তুলে নেয়। নিয়ে আমার পাশে যারা ছিল তাদেরকে ধরেছে। হিরো কালার ওই ঘাড়ে গামছা মতো দিয়েছিল, আর বলছে যে আমরা 15 বছর হেরে আছি, আমরাও এই হয়ে আছি, এবার আমাদের পালা, আমাদের রাজত্ব, এবার তো ধরবো, কোনো কথা হবে না, পুজো দেবে। ওরা প্রথমে ছিল 3 জন, আবার ফোন করে গাড়ি ঘোরাতে না ঘোরাতে, চাবি ছিল না গাড়িতে, গাড়ি ঘোরাতে না ঘোরাতে আরও প্রায় 9-10 জন চলে এসছে। সবে নতুন সরকার এসেছে, সরকার অবশ্যই নজর রাখবে। ক্যানিংয়ে এটা নতুন ঘটনা নয়, ইতিপূর্বেও এরকম ঘটনা ঘটেছে না ক্যানিংয়ে। তো কে বা কারা করেছেন তাদের প্রুফ স্ক্যান একটা আছে, তাছাড়া বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, তাদের ফটো আছে। কে বিজেপির লোক, কে আরএসএসের লোক, সে কথা আমরা বলতে চাইছি না। কেউ নব্য বিজেপি সেজেও এটা করতে পারে, আরএসএসের পতাকা ফেটি বেঁধে করতে পারে, বিজেপির পতাকা লাগিয়ে করতে পারে। শাসন ব্যবস্থার প্রতি আমরা বিশ্বাস করি। ক্যানিংয়ের থানা রয়েছে, পিএসএ যারা দায়িত্বে আছেন, আমরা তাদের উদ্দেশ্য করে বলবো, যেগুলোকে লুটপাট করেছে এবং জীবনহানির আশঙ্কা তো পূর্ণ ছিল, এখনও পর্যন্ত যে 48 ঘন্টা পার হয়ে 72 ঘন্টা পার হয়ে গেল, এখনও পর্যন্ত যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবকে বলবো এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদের কাছে আমরা আবেদন করব, আমরা সর্বোচ্চ 12 ঘন্টা সময় দিচ্ছি, এর একটি প্রতিকার যদি না হয়, আমরা ক্যানিংয়ের মাটিতে থানা আমরা বৃহত্তরভাবে সেখানে আন্দোলন গড়ে তুলব, আমরা ডেপুটেশন দেব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে এর সমাধান আনা যায়, কারা প্রকৃত দোষী তাদেরকে সামনে এনে উপযুক্ত শাস্তির আওতায় আনা যায়, সেটা আমরা অবশ্যইভাবে আমরা চেষ্টা করব এবং লড়াই আমরা করব। শুধু মারধর না, তাদের কাছে মোবাইল ছিল এবং 15,000 টাকা এবং বাইকও দামি দামি কেড়ে নেওয়া হয়। প্রশাসন নীরব, কি বলবেন? সেটাই তো আমরা অবাক হচ্ছি যে ক্যানিংয়ের মৌখালি ব্রিজ, ক্যানিংয়ের একেবারে লাগোয়া যেখানে বৃদ্ধাশ্রমে একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের পাশে যদি এরকম ঘটনা ঘটে, তো ক্যানিংয়ের পুলিশগুলো কি করছিলেন? বা ঈদের দিনে একটা ফোর্স তো থাকে রোডে, একটা ডিউটি তো থাকে, তারা সব কিছু জানার পরেও তাদের বাইক টাইকগুলো তো এখনও ফিরিয়ে দেওয়া হয়নি, মনে হয় এখনও ফিরিয়ে দেওয়া হয়নি। অবশ্যই তাহলে কি একটি গুন্ডারাজ চলছে বলবো? অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো এবং এই বাংলা যে শান্তির বাংলা, সেটা অশান্ত হয়ে যাতে না ওঠে, তার জন্যে সরকারের কাছে আবেদন করছি এবং আমরা থানাতে যাব, আমরা সেখানে বৈঠক করব, কি তাদের পদক্ষেপ আছে সেটা আমরা অবশ্যই আমরা থানাকে জানিয়ে আমরা জানাবো, সোশ্যাল মিডিয়া আমরা এই বিষয়টাকে তুলে ধরবো। বিগত দিনে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছে আমাদের কোনো মৌলিক হবে না এবং সম্প্রীতির বার্তা দিচ্ছে, তার মধ্যে এইসব হচ্ছে, তারা চুপচাপ মেরে আছে কেন? কি বলতে চাইছে ওরা? শ্রমিক ভট্টাচার্য স্যার উনি তো সবসময় আমরা দেখেছি সম্প্রীতির বাচ্চার কথা বলেন এবং কোনো রকম সাম্প্রদায়িকতা না হয় সে চেষ্টা তিনি করেন। এই যে হিন্দু মুসলিম করে যারা চেষ্টা করছে, এরা কারা? এদেরকে চিহ্নিত করা উচিত। তো ক্যানিং একটা সুন্দর এলাকা, আমরা ক্যানিংয়ে যতটুকু জানি একটা সম্প্রীতির উপরে ক্যানিং চলছে। যারা কিছু নব্য বিজেপি সেজে, আরএসএস সেজে এরকম করতে পারে, অন্যদের উপরে দোষ চাপিয়ে দিতে পারে। তো শ্রমিক স্যারকে সরাসরি আমরা ওলামা বোর্ডের পক্ষ থেকে, আমাদের জেলার পক্ষ থেকে আবেদন করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, আপনারা এখনই বিষয়টা হস্তক্ষেপ করুন, নারে বৃহত্তরভাবে আন্দোলন গড়ে উঠবে। দেখুন, সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে, মানুষ যদি ভয়মুক্ত না হয়, এত কঠিন একটা অবস্থা, এই ছেলেগুলোর যে অবস্থা, এ তো দেখার হাল নেই এদের শরীরে। এখনো পুলিশ যে নীরবভাবে ভূমিকা পালন করছে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। না আসলে না, এদের কাছে কোনো রাজনীতি নেই। এরা কারা? অবশ্যই সরকার চাইলে এদেরকে শান্ত করে দিতে পারে, প্রশাসন চাইলে পারে।
আমি এদেরকে কোনো রঙে বলবো না যে এরা কোন রং, এদের কোনো রং নেই, এরা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এক শ্রেণীর দল। তো এদেরকে চিহ্নিত করতে হবে। অবশ্যই পুলিশ প্রশাসন ক্যানিংয়ে আছে, তাদের সদার্থ ভূমিকা আমরা আশা করছি খুব দ্রুত, নাহলে এর বৃহত্তর একটা আন্দোলন হবে। টিম যে ক্যানিং এর ঘটনা নিয়ে বললেন এতক্ষণ, আপনি শুনলেন, এনারা কি এনাদের ম্যাচিং পার্ট বা কোনো পার্টির সাথে এনারা কি যুক্ত ছিল? একদম নয়, এরা তো 18 থেকে 22 বছরের ছোট ছেলে, এরা সেলাই কাজ করে বিভিন্ন রকম রুজি রোজগার নিয়ে ব্যস্ত থাকে। এরা মেশিন কি জিনিস অ্যাকচুয়াল জানে না, ওই সব নিয়ে বিষয় এরা অভ্যস্ত নয়। অ্যাকচুয়াল গত 28শে মে 2026 আমাদের ঈদের দিনে ওরা নামাজ পাঠ করে নামাজ শেষে তিনজন একটু বেড়াতে যায়, যেমন সচরাচর গ্রামের ছেলেরা যায়। নতুন মৌখালি ব্রিজ ওরা দেখার নাম করে ওরা ওখানে গেল। যাওয়ার পরে প্রচণ্ড রৌদ্রের সময় তখন 3:30 থেকে 4টে ওরা ওই বৃদ্ধাশ্রমের পাশে তাদের একটা বুলেট গাড়ি এবং একটা স্প্লেন্ডার গাড়ি সেখানে স্ট্যান্ড করে রেখে দিল। রেখে দেওয়া ওরা একটু ওখানে বিশ্রাম করছিল। এমন সময় ওই আরএসএসের ছেলেরা তারা ওখানে আসলো, এসেদেরকে পরিচয় জানতে চাইলো। এদের নাম শুনলো, যখন শুনলো মুসলমান, তখন আচমকা এদের উপরে বাইকের চাবিটা তুলে নিয়ে মার স্টার্ট করে দিল। বেপরোয়া মার, অমানবিকভাবে অত্যাচার করা এদের উপরে শুরু করে দিল। তারপরে বিভিন্ন রকমভাবে এদেরকে তোরা মুসলমান, তোরা রোহিঙ্গা, তোরা বাংলাদেশি, হ্যাঁ তোদেরকে আমাদের মেরে দেওয়া প্রয়োজন, আমরা অনেক আগে এই রাজ্যে ক্ষমতা আসতাম, তোদের জন্য আসতে পারিনি। বিভিন্ন রকমভাবে ভারতবর্ষের সংবিধানকে মানে কলঙ্কিত করা যে ভাষা, সেইগুলো তারা ইউজ করতে লাগে। এরা জানে না যে স্বাধীন ভারতের প্রথম যিনি আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, তার লেখা সংবিধানের উপরে ভিত্তি করে আমরা এই ভারতবর্ষ আমরা স্বাধীন করেছি দেশ। স্বাধীন ভারতের প্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনিও মাদ্রাস ছাত্র ছিলেন একজন, তার নাম আবুল কালাম আজাদ। তারপরে আমরা ভারতবর্ষে এপিজে ডাক্তার আব্দুল কালাম, তিনি আমাদের মিসাইল তৈরি করে আসা বিশ্বের দরবারে ভারতের মাথা আজকে উঁচু করেছে। সেই মুসলমানদেরকে আজকে বাংলাদেশি সাজিয়ে, আজকে রোহিঙ্গা সাজিয়ে ভারতবর্ষের সংবিধানকে এরা কলঙ্কিত করতে চাইছে। আর এটা ক্যানিং এলাকায় নতুন ঘটনা নয়, শিয়ালদা ক্যানিং লোকালের দেখেছি বিগত দিনে আমরা বারুইপুর চাম্পাটি থেকে শুরু করে ট্রেনের প্রতিটি স্টেশনে মুসলমানদের জন্য নিরাপদ নয়, সেখানে তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়। বিশেষ করে প্রশাসনের একটা অংশ এতে মদত আছে, তা না হলে আজকের প্রায় 3-4 দিন হতে যায় আমরা থানায় এতটা মার খাওয়ার পর সেখানে অভিযোগ নিয়ে গেছি, আমাদেরকে 2 ঘন্টা বসিয়ে রেখে কোনো রকম একটা মানে কেস নিল না। তো ওরা তো বাঁচতো না, ঈশ্বর সহায় ছিল তাই বেঁচে এসছে। একটা সাধারণ একটা জিডি করে আমাদেরকে ছেড়ে দিয়ে আজ পর্যন্ত প্রশাসন কোনো তদন্ত করছে না। খুবই তো নর্মাল, প্রশাসনের যেটা দায়িত্ব, যে সংবিধান আইনের উপরে যে আমাদের যে আস্থা আছে, সেই ভরসা নিয়ে আমরা যে প্রশাসনের কাছে যাব, কিন্তু প্রশাসন যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে তাহলে আমরা কোথায় যাব? সেই জন্য বলছি, আমরা যে পরিবর্তনের সরকার এসছে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের দাবি। তারপর আমাদের বিশেষ করে আমরা খুব একজন অতি ভদ্র নেতৃত্ব হিসাবে যাকে মানি, যে সেই শ্রমিক ভট্টাচার্যের কাছে আমরা দাবি জানাচ্ছি যাতে এর পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীরা যাতে প্রকৃত শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেই আশা আমরা রাখছি। আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের উপরে আমাদের সংবিধানের উপরে আমাদের সে ভরসা আছে। সেই ভরসা রেখে বর্তমান নেতৃত্বের কাছে, রাজ্য নেতৃত্বের কাছে আমরা দাবি জানাচ্ছি যাতে এই ছোটো ছোটো বাচ্চাগুলো যেভাবে নির্মম অত্যাচারিত হয়েছে, এবং এটা বিশেষ করে তারা আছে আরএসএসের ছেলে, তারা আছে আরএসএস বলে পরিচয় দিচ্ছে, তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। তাহলে আরএসএসের একটা যে সংগঠন ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে ক্যানিং থেকে যে শিয়ালদা, এর যেন পূর্ণাঙ্গ তদন্ত করে। আমরা বিগত দিনে দেখেছি এসব জিনিস বাংলায় ছিল না, এখন বিশেষ করে ওরা আমাদেরকে বাংলা ছাড়া করার একটা পরিকল্পনা করছে। আমরা বাংলার 3 কোটি মানুষ, এত সহজেই বাংলা ছেড়ে যাওয়ার নয়, আমাদের সংবিধানের উপরে ভরসা আছে। সেই আস্থা ভরসা রেখে আমি দাবি জানাচ্ছি যাতে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এইসব ছেলেগুলো, তাদের যে উপরে নির্মম অত্যাচার হয়েছে, তার যোগ্য বিচার তারা পায়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই দাবি আমি প্রশাসন তথা আমার বর্তমান রাজ্য সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি।